দর্শক, ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ, আমরা যুক্ত হব তার সাথে। মিজান, রায় ঘিরে জনসাধারণের উল্লাস কেমন দেখছেন বা প্রতিক্রিয়া কেমন দেখছেন জানাবেন। সত্যি বলতে করি, যখন এজলাসের ভিতরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়, তখন সেই এজলাসের ভেতরে থাকা স্বজনরা, শহীদ স্বজনরা এবং জুলাই যোদ্ধা আহত যারা ছিল তারা সবাই কিন্তু সেই রায়ে উল্লাস প্রকাশ করেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমার সাথে দুই শহীদ স্বজন রয়েছেন। একজন হচ্ছে শহীদ সাংবাদিক পিওর মা, তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনও আপনি রয়েছেন। আপনার পরিচয়টি একটু জানতে চাই। আমি শামসিয়ারা জামান, শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এবং সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয়র মা। আজকের এই রায়ে একজন মা হিসেবে, একজন সন্তানহারা মা হিসেবে আপনার প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? আমার প্রত্যাশা, যেহেতু ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্দেশদাতা ছিল এবং আসাদুজ্জামান কামাল হচ্ছেন নির্দেশদাতার, এটাকে কিভাবে প্রতিফলন করা যায় তারা ছিলেন, কিন্তু যারা প্রতিফলন ঘটিয়েছে তাদের শাস্তি না হওয়া পর্যন্ত মাত্র এই দুজনের শাস্তিতে আমি মা হিসাবে আমি সন্তুষ্ট না। সাবেক আইজিপিকে যে 5 বছরের সাজা দেওয়া, সাবেক আইজিপিকে যে 5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, এটা আসলে আমার সারা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই সন্তুষ্ট হবেন না। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াটা আমাদের জন্য বিবেচ্য ছিল। যে তিনি যদি যাবজ্জীবন হতেন তাহলে হয়তো একটু খুশি হতাম। আমরা আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, আপনার পরিচয়টা যদি বলতেন। আমি জাট্টাস পারভিন, শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফের মা। গত 4 আগস্ট আমার ছেলের মিরপুর 10-এ 2024-এর গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। তো আজকের যে রায় দিয়েছে, আমি মনে করি যে শুধু দুজন কেন, শুধু তো খুনি হাসিনা এবং আসাদুজ্জামান কামাল এটার সাথে জড়িত ছিল না, আরও অনেকেই জড়িত ছিল, তাদেরও সাজা দেওয়া হোক এবং যে দুজনকে ফাঁসির আদেশ দিয়েছে তাদেরকে অতি দ্রুত দেশে এনে তাদের ফাঁসির আদেশ কার্যকর করা হোক। এবং যেটা আব্দুল আল মামুনকে যে 5 বছর সাজা দিয়েছে, এটা আমরা সন্তুষ্ট না, কারণ তার যেহেতু সে সাক্ষী হিসাবে আমাদের কিছু কার্যক্রম করেছে, তো সেখানে তার মৃত্যুদণ্ড না হোক, সেখানে তাকে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। কারণ তার আদেশে এতগুলা মৃত্যু হয়েছে, এতগুলা আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তো সেখানে আমরা তার 5 বছরের সাজা কখনোই মেনে নিব না, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এটাই আমাদের শহীদ এবং আহতদের অনুরোধ। কৌরি, আপনি দেখছেন যে আসলে শহীদ স্বজনরা কিভাবে তাদের আবেগ অনুভূতির কথা জানাচ্ছেন। আরেকজন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন, আমরা তার অনুভূতি একটু জানতে চাই যে আজকের এই রায় আপনার প্রত্যাশা কতটা পূরণ করেছে? রায়ের 70% 60%-এর মধ্যে আশা আমাদের পরিপূর্ণ হয়েছে, বাট সামথিং এখনো বাকি। আজকের যে মূল 3 জন আসামি ছিল তাদের 2 জনের মধ্যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একজন যিনি রাজসাক্ষী ছিল তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এটাকে, যে চৌধুরী আল মামুন রাজসাক্ষীকে যে 5 বছরের কারাদণ্ড দিয়েছে, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা হাইকোর্টে আবার আমাদের আহত এবং শহীদপুরের পক্ষ থেকে আপিল করব। আমরা আদালতের কাছে এখনো আশাবাদী, আমাদের এই যে আপিল করবো সেই আপিলকে পুনর্বিবেচনা নিয়ে তাকে আবার যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আপনাকে ধন্যবাদ। কৌরি, আপনি দেখছিলেন শহীদ স্বজন এবং জুলাই যোদ্ধাদের অনুভূতি, এবং তারা বলছেন যে এই রায় তাদের আংশিক প্রত্যাশা পূরণ করেছে, তাদের পরিপূর্ণ প্রত্যাশা পূরণ করেনি। এবং সেই রায়ের যদি সারাংশ আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট 5টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ, সেই 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায় বলেছে। এর পাশাপাশি প্রথম যে অভিযোগটি ছিল, সেই প্রথম অভিযোগটি ছিল 14ই জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে রাজাকার সম্পর্কিত একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে অন্যান্য আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো ছিল তারাও পরবর্তী সময়ে, ছাত্রলীগের নেতাকর্মীরা পরবর্তী সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চড়া হয় এবং সেই অভিযোগে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পরবর্তীতে যে 4টি অভিযোগ ছিল, যার মধ্যে ছিল হচ্ছে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামালের সাথে একটি কথোপকথন এবং সাবেক ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলুল তাপসের সঙ্গে তার যে কথোপকথন, যেটি হয়েছিল 18 জুলাই, সেই কথোপকথনের সূত্র ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যে মারণাস্ত্র প্রয়োগের যে সিদ্ধান্ত নিয়েছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই কথোপকথনের মধ্য দিয়েই কিন্তু আসলে সেই অভিযোগটির প্রমাণ এসেছে। অতএব সেক্ষেত্রেও সন্দেহাতীতভাবে সেই অভিযোগটির প্রমাণ হচ্ছে জানিয়ে সেই অভিযোগও তাকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয়। পরবর্তী ৩য় নম্বর যে অভিযোগটি ছিল, সেই ৩য় নম্বর অভিযোগটি ছিল শহীদ আবু সাইদকে হত্যা। রংপুর বেগম রোকেয়া শিক্ষার্থী আবু সাইদকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার পরবর্তী সময়ে স্ফুলিঙ্গের মতো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবানোর মতো সারা দেশে ছড়িয়েছে, সেই মামলাটিতেও কিন্তু, সেই অভিযোগটিতেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত্যুর পর লাশ পুড়িয়ে দেওয়ার যে অভিযোগ ছিল সেটি হচ্ছিল আশুলিয়ায়, সেই অভিযোগও কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়া হয়েছে। একইভাবে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও কিন্তু 4টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং যেহেতু গিলটি প্লি করে দায় স্বীকার করে নিয়েছেন, অপরাধের তদন্তে সহায়তা করেছেন এবং আদালতে নিজে মার্জনা চেয়েছেন, জাতির কাছে মার্জনা চেয়েছেন, সেজন্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যদিও রায় ট্রাইব্যুনাল বলেছে যে সর্বোচ্চ সাজা প্রাপ্ত হলেও যেহেতু তিনি অপরাধ স্বীকার করেছেন এবং এই মামলা প্রমাণে সহায়তা করেছেন, সেটি বিবেচনা করেই কিন্তু তাকে অনুকম্পা প্রদর্শন করা হয়েছে। যদিও এই অনুকম্পা প্রদর্শনের বিরুদ্ধেই কিন্তু ক্ষোভে ফুঁসে উঠেছেন শহীদ ও স্বজনরা, এবং তারা বলছেন যে তারা এই রায় কোনোভাবেই তাদের প্রত্যাশাকে পূরণ করেনি। এর পাশাপাশি আজকের এই রায়ের উল্লেখযোগ্য আরেকটি বিষয় হচ্ছে 2 দণ্ডিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের মধ্যে বন্টনের ব্যবস্থার বিষয়ে ট্রাইব্যুনাল কিন্তু আজকে নির্দেশনা দিয়েছে, যেটি ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল। সম্পূর্ণ আবেদনের মাধ্যমে প্রসিকিউশন ট্রাইব্যুনালের কাছে প্রার্থনা করে যাতে যদি আসামিরা দণ্ডিত হয় তবে তাদের যে সম্পদ থাকবে সেই সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ হিসেবে যাতে শহীদ এবং আহতদের মধ্যে বিলি বন্টনের ব্যবস্থা নেওয়া হয়। এবং সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু সেই প্রত্যাশাও রায়ের মধ্য দিয়ে উঠে এসেছে। এবং এরপর এই রায়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সম্পর্কে যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে এই রায় প্রকাশিত হওয়ার পর 30 দিনের মধ্যে সংক্ষুব্ধ যে কোনো পক্ষ সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আমরা কথা বলেছি রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন, যিনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে দীর্ঘ আইনি লড়াই করেছেন, তিনিও একটু আগে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই যে রায় এসেছে সেই রায় তাতে তিনি কষ্ট পাচ্ছেন এবং এই রায় তিনি সন্তুষ্ট না। আমরা বলেছি যে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মূল্যায়ন করে যেভাবে রায় দেওয়া হচ্ছে সেগুলোকে তিনি কিভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেছেন যে আমার উত্থাপিত যুক্তিতর্ক আর প্রসিকিউশনে পেশ করা সাক্ষ্য প্রমাণ এই দুটোর মাঝে যেটি জোরালো হয়েছে সেটিকেই গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং আমরা জানতে চেয়েছিলাম যে তার আপিলের বিষয়টি নিয়ে তার কোনো ভাবনা রয়েছে কিনা। যেহেতু তিনি স্টেট ডিফেন্স কাউন্সিল এবং পলাতকদের আসলে আপিলের কোনো সুযোগ নেই, সেহেতু তারা যদি গ্রেফতার হয় কিংবা তারা যদি আদালতের কাছে আত্মসমর্পণ করে এবং সেই বিষয়ে যদি পরবর্তীতে তার সাথে যোগাযোগ হয়, শুধু সেক্ষেত্রেই তিনি সেই বিষয়টি নিয়ে আপিল বিভাগে যেতে পারবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বহুল আলোচিত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যের রায় নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান, তিনি টিএসসিতে আছেন। ফরহাদ, রায় ঘিরে জনসাধারণের প্রতিক্রিয়া জানাবেন, তাদের বক্তব্য কি সব মিলিয়ে জানান আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে আজকে দিনভর যে অপেক্ষায় ছিল মানুষ, সাধারণ মানুষ, সেই অপেক্ষার পর কিন্তু রায়ের মাধ্যম দিয়ে শেষ হয়েছে এবং তারা বলছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট, তবে রায় দ্রুত কার্যকরে তারা প্রকৃতপক্ষে তখন সন্তুষ্ট হবে এবং খুশি হবেন। তারা বলছেন যে শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে আনতে এবং অন্যান্য যারা আসামি রয়েছে তাদেরকেও দ্রুত ফিরিয়ে নিয়ে এই ফাঁসির রায় কার্যকরের ব্যবস্থা করতে। এবং তারা বলছেন যে এই যে রায় বিগত জুলাই গণঅভ্যুত্থানে যে প্রায় ১৫০০ মানুষকে হত্যা করা হয়েছে, সেই হত্যার একটা প্রাথমিকভাবে আজকে যে রায় হয়েছে সেই রায়ের একটা প্রতিফলন করেছে। আমরা কথা বলবো একজন, আপনি তো এই টিএসসিতে ছিলেন, আজকে এই রায় আপনি সন্তুষ্ট কিনা এবং আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, এই রায় গোটা দেশই সন্তুষ্ট। তবে রায় যখন কার্যকর হবে, ওনাকে দেশে আইন রায় কার্যকর করলে তাতে আরও জনগণ সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ।
আপনি এরপরে আপনাকে একটু জানতে চাই যে আপনি এখানে ছিলেন, শেখ হাসিনার রায়ের ফাঁসি হয়েছে, অন্যান্য আসামিরাও এখনো বাইরে রয়েছে, আপনার কাছে কি মনে হয় তাকে ফিরিয়ে না ফাঁসি কার্য করা সম্ভব কিনা? আমরা প্রায় 16 বছর যাবৎ ফেসিবাদের নির্যাতনে সহ্য করেছি, এখন আমাদের সময় হয়েছে পাখি ডানার মতো যেভাবে উড়ে সে উড়ে বেড়ানো। তো আমরা চাই যাদেরকে ফাঁসি দেওয়া কার্যকর হয়েছে এবং যারা বাহিরে আছে তাদেরকে এর আওতাভুক্ত করে তাদের ফাঁসির কার্যকর নিশ্চিত করা। যে আমরা শুনছিলাম এখানে যারা রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছে ডাক্তার সামনে কথা বলছিলেন, যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেই হত্যাকাণ্ডের প্রথম ধাপটা এই রায়ের মাধ্যম দিয়ে প্রকাশ হলো এবং এই রায়ে তারা সন্তুষ্ট। তবে তারা দ্রুত শেখ হাসিনা সহ যারা অন্যান্য রয়েছেন তাদেরকে নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে এবং এই রায়ের সাথে অন্যান্য যারা রয়েছেন আরও যে মামলাগুলো রয়েছেন সেই মামলাগুলোও দ্রুত কার্যকর করতে এবং যেসব আইনশৃঙ্খলা বাহিনী জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছিলেন তাদের ভাষ্য, তাদেরকেও তারা আইনের মুখোমুখি করতেছেন এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এবং অন্যান্য দেশে যারা পালিয়ে রয়েছেন তাদেরকেও দেশে নিয়ে আসতে এবং তাদেরকেও বিচারের মুখোমুখি করতে। আমরা কথা বলবো আরেকজনের সাথে। আপনি কোথায় পড়াশোনা করছেন এবং আজকে যে রায় হয়েছে সেই রায় আপনি কতটা সন্তুষ্ট? আমি পড়াশোনা করতেছি তামিম মিলাদ কামিল মাদ্রাসায়। আমি সকালে এখানে আসছি, আমি রায়ে আলহামদুলিল্লাহ অনেক খুশি, কারণ বিগত দিনগুলোতে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই, কোরআন ক্লাস করতে পারি নাই, আমাদের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছে। যেভাবে আমাদের উপরে প্রকাশ্যে জুলুম করা হয়েছে, আমি চাই যে প্রকাশ্যেই তার ফাঁসির কাষ্ঠটা ঝুলুক, বাংলার মানুষ দেখুক, নেক্সট টাইম যেন আর কোনো ফেসিস্ট বাংলার জমিনে না জন্ম নেয়। যে আপনারা শুনছিলেন যে একজন বলছিলেন, তাদের কথা হচ্ছে যে বিগত 17 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে সেই জুলুম নির্যাতন যিনি প্রদর্শক ছিলেন, যিনি এই সংযুক্ত কাজে জড়িত ছিলেন, তাকে সহ অন্যান্য যারা এই কাজে জড়িত ছিলেন তাদেরকে ফাঁসির দাবিতে তারা বলছেন যে এই রায়টা এমনভাবে কার্যকর করা উচিত ভবিষ্যতে যেন আর বাংলাদেশে কোনো স্বৈরাচার কিংবা কেউ এমনভাবে মাথাচাড়া দিয়ে না উঠুক এবং আর কেউ যেন স্বৈরাচার না হয়ে ওঠে, এই বাংলাদেশ যেন সবার বাংলাদেশ হয়ে ওঠে এবং বাংলাদেশকে যেন একটি গণতান্ত্রিকভাবে যেন এই বাংলাদেশের জন্য সবাই শান্তিতে নিরাপদে বাকস্বাধীনতা যেন থাকে, সেই কথা তারা বলছেন। এবং আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনি একটু বলবেন যে আপনি তো মাথায় কালা পতাকা বেঁধেছেন, আজকে যে রায় দিয়েছে সেই রাষ্ট্রে আপনি সন্তুষ্ট কিনা এবং আপনি কোন জায়গা থেকে এসেছেন? ধন্যবাদ, আমি এসেছি সায়েদাবাদ থেকে। এই রায়ে আমি মনে করি বাংলাদেশের মানুষ সন্তুষ্ট এবং সারা পৃথিবীর মানুষ যারাই আজকে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই রায় সরাসরি অথবা মিডিয়ার মাধ্যমে দেখেছে, তারা প্রত্যেকেই সন্তুষ্ট। এবং আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষ এবং যারা হাসিনার দ্বারা ভিকটিম হয়েছে, দীর্ঘ 17 বছরের পিলখানা, শাপলা এবং বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মীদেরকে গুম খুন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে হাজারো মানুষকে গুম খুন এবং প্রায় 20,000 মানুষকে আহত করেছে এবং তারা প্রত্যেকেই আজকের এই রায়ে সন্তুষ্ট এবং যখন রায় কার্যকর করা হবে তখনই ইনশাআল্লাহ জুলাইয়ের পরিপূর্ণ বিজয় অর্জিত হবে। আপনার কাছে একটু জানতে চাই, একটি মামলায় যাবজ্জীবন, অন্যান্যগুলোতে ফাঁসি দেওয়া হয়েছে, আপনার কাছে কি মনে হয় রায় সঠিক হয়েছে কিনা এবং এই রায়টা কার্যকরে আপনাদের কাছে কি চান আপনারা? না, আজকের এই রায়ের মাধ্যমে আমরা মনে করছি যে ছাত্র জনতার যে প্রাথমিক বিজয় সেটি অর্জিত হয়েছে এবং আজকে যে বিশেষ ট্রাইব্যুনাল আমরা মনে করছি তারা ন্যায় বিচার নিশ্চিত করেছেন। তবে আমরা মনে করছি যে তাকে বিদেশের মাটি থেকে দেশে এনে যতদিন না পর্যন্ত ফাঁসির রায়টি কার্যকর করা হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমাদের যে পূর্ণাঙ্গ বিজয় সেটি অধরাই থেকে যাবেন। এবং একই সাথে তিনটি গণহত্যার দায়ে তিনটি গণহত্যার সরাসরি নির্দেশদাতা হিসেবে খুনি শেখ হাসিনার একমাত্র রায় হচ্ছে ফাঁসি, এর বাইরে আর কোনো বিকল্প কোনো উপায় নেই। এবং আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে বিভিন্নজন জেন্ডার ওয়াইজ তাকে বিভিন্ন কম্প্রোমাইজ দেওয়ার চেষ্টা করছেন, সেটিকে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, গণহত্যাকারীর একমাত্র পরিচয় গণহত্যাকারী। ইনিয়ে বিনিয়ে অন্য কোনো উপায়ে তাকে যদি সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয় সেটি জুলাইয়ের যারা শহীদ হয়েছেন জুলাইয়ের শহীদদের সাথে এক প্রকার প্রতারণার শামিল বলে আমরা মনে করছি। সেটা কার্যকর কি সম্ভব হবে, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, এরই মধ্যে এটা কি আবার পরবর্তীতে কোনো বিঘ্ন করতে পারে কিনা? স্বাভাবিক, আমরা দেখুন যেহেতু এই সরকার গণ অভ্যুত্থানের সরকার এবং গণ অভ্যুত্থানে রক্ত মারিয়ে যেহেতু তারা ক্ষমতার মসনদে বসেছেন, এই সরকারের কাছে যেহেতু রায়টি এই সরকারের মাধ্যমে এসেছে, আমরা পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়াটিও এই সরকারের মাধ্যমেই সম্পন্ন করার আহ্বান জানাবো এবং সেটি যত দ্রুত সময়ের মধ্যেই কার্যকর করা যায় সেই আহ্বান আমরা জানাবো। একই সাথে যেহেতু এখানে দুটি দেশের একটি প্রক্রিয়া রয়েছে, যেহেতু তাকে বিদেশের মাটি থেকে আনতে হলে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে, আমরা বলবো যে সরকারকে আইনি প্রক্রিয়া
যেই বৈদেশিক আইন রয়েছে কিংবা যে প্রক্রিয়াগুলো রয়েছে অতি দ্রুত সময়ের মধ্যে সেটি সম্পূর্ণ করে জাতীয় নির্বাচনের আগেই দেশকে কলঙ্ক মুক্ত করতে হলে আওয়ামী লীগকে আমরা কথা বলছিলাম এই রায়ের পরে সাধারণ মানুষের সাথে তারা জানাচ্ছিলেন তাদের প্রতিক্রিয়ার কথা। আমরা পরবর্তীতে আবার যুক্ত হব।